কেন। তো হচ্ছে কিছুক্ষণ পরে হসপিটালের একজন কর্মী আসলো, উনি এসে সবাইকে বললো যে আপনারা এখানে ঘুমাবেন না, এখানে প্রবলেম আছে। তখন হচ্ছে আমি জানতে চাইলাম যে কি প্রবলেম, এখানে তো আপাতত কোনো সমস্যা হচ্ছে না, স্বাভাবিক সবাই সারাদিন হচ্ছে অনেক পরিশ্রম করে, অনেকে দূর দূরান্ত থেকে আসে এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, সবার ফিরে যাওয়া সম্ভব না। তাই জন্য হচ্ছে আমরা অনেকে জিজ্ঞেস করলাম আর কি যে কেন এখানে থাকলে প্রবলেমটা কি। তখন ওই লোকটা বললো যে হচ্ছে এখানে থাকার জন্য কর্তৃপক্ষের নিষেধ আছে, এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না, আমার প্রবলেম হবে, এটা বলে লোকটা চলে যায়। তখন ওই দিন আর কেউ থাকেনি, কিন্তু তার ঠিক 2 দিন পরে হচ্ছে আমি সারাদিন হচ্ছে হসপিটাল থাকার কারণে, বিভিন্ন কাজে থাকার কারণে হচ্ছে আমি খুবই টায়ার্ড থাকি এবং আমার রেস্ট নেওয়াটা খুবই একান্ত প্রয়োজন ছিল। তখন আমি ভাবলাম যে হচ্ছে দেখি কারোর সাথে কথা বলে যদি ম্যানেজ করা যায়। তো ওখানকারই দায়িত্বে থাকা একজনকে আমি বললাম যে আমাকে কোন এনি হাও আমাকে একটু পছন্দ চান। উনি বললো যে এখানে থেকে যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে সেটার দায়ভার কিন্তু একান্তই আপনার, আমরা কোনো দায়ভার নিতে পারবো না। দেন হচ্ছে ওনার কথা অনুযায়ী আমি বললাম ঠিক আছে, এখানে এমন কিছু কি আর হবে। তখন উনি বললো যে না, আপনি থাকতে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনাকে জানিয়ে দেওয়াটা আমার দায়িত্ব। তখন আমি ওনার কাছ থেকে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি 11 তলা ঠিক নিচে, ওই বরাবর নিচটাতে একটু জায়গাটা বর্ণনা দিই। 11 তলা থেকে ঠিক নিচে হচ্ছে তাকালে হচ্ছে দেখা যায় হচ্ছে কিছু দোতলা কিছু বিল্ডিং, সেগুলোতে দেখা যাচ্ছে হচ্ছে আপনার বিল্ডিং গুলোতে দোতলা বিল্ডিং এবং সেগুলোর উপরে বেশ আবর্জনা এবং হচ্ছে মোটামুটি জায়গাটা পরিত্যক্ত বলা চলে। এবং হচ্ছে ওই জায়গাটাতে একটু কিছু ঝোপঝাড়ও আছে এবং তার ঠিক সামনে হচ্ছে মেইন রোড, একটি বাউন্ডারি পরে হচ্ছে মেইন রোড। তো ওই প্লেসটার মধ্যে হচ্ছে ওই জায়গাটা মূলত ছিল মর্গ। ওই লোকটার কথা ভাষ্য মতে ওইটা ছিল হচ্ছে পুরাতন মর্গ এবং লাশ কাটা ঘর। ওখানে একটা জায়গাতে হচ্ছে আগে লাশ সংরক্ষণ করা হতো এবং স্টিল এখনো একটা জায়গা হচ্ছে লাশ কাটা হয়। এবং হচ্ছে আর আমি যেই জায়গাটাতে হচ্ছে রেস্ট নেওয়ার জন্য চাচ্ছিলাম, যে বেডটার সামনে, ওখানে বেশ 2টো বেড ছিল। তো আমি ভাবলাম একটা বেডের মধ্যে হচ্ছে আমি একটু ঘুমাবো অথবা হচ্ছে একটু রেস্ট নেওয়ার ট্রাই করবো। ওখানে 2টো বেড গুলো ছিল নাকি লাশ রাখার বেড, এবং হচ্ছে ঠিক সামনে হচ্ছে করিডোরে একটা যে শেষ এন্ডিং, ওখানে একটা দরজার গেটের মতো আছে, দরজার মতো, যেটা আমি ফার্স্টে নোটিস করিনি, বাট পরবর্তীতে ওনার কাছ থেকে জানতে পারলাম ওইটা হচ্ছে লাশ রাখা ঘর। তো স্বাভাবিকভাবে আমার কাছে এই বিষয়টা তেমন একটা কিছু মনে হয়নি। আমি বললাম এত মানুষের ভিড়ে এখানে কি হবে, কিন্তু উনি বললো যে এখানে এর আগে হার্ট অ্যাটাক করে 2জন লোক মারা গেছে এখানে থাকালে, এবং একজন ওখান থেকে আকস্মিকভাবে পড়ে গেছে। যদিও উনি ঘুমাইছিল এখানে দূরে, অর্থাৎ বারান্দার যে রেলিং ছিল, রেলিং থেকে অনেকটা দূরে, প্রায় 10 থেকে 15 ফিট দূরে উনি ঘুমিয়েছিল একটি বেডের উপরে, এবং ওখান থেকে আকস্মিকভাবে উনি পড়ে নিচতলায় ওই ছাদের উপর তার লাশ পাওয়া যায়। তো হচ্ছে এই জন্য আর কি ওই জায়গাটাতে কেউ রাতের বেলা থাকে না বা কাউকে এখানে যেতেও দেওয়া হয় না। একটু ইন্টারেস্টিং হচ্ছে, মানে একটু হন্টেড জায়গাটা বলা যেতে পারে। এবং আমার কাছে মোটামুটি ইন্টারেস্টিং লেগেছিল, বিকজ যেহেতু আমি অনেক আগে থেকে ভূত দর্শনের সাথে আছি, বিভিন্ন ঘটনা শুনি। তো আমি তখন হচ্ছে আবেগের বশে চলে যাই, বললাম যে দেখি না, কিছু হলে তো আমি মজাই হবে আমার সাথে, কারণ আমার সাথে কখনো ঘটনা ঘটেনি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি যে সেটাই ছিল আমার জীবনের সব থেকে ভুল ডিসিশন। এবং তখন আমি রিয়েলাইজ করতে পেরেছিলাম যে একজন মানুষের সাথে যখন একটা ঘটনা ঘটে তখন সেটা কতটা ভয়ানক হয়। সেদিন রাতের বেলা যখন আমি সেখানে ঘুমালাম, সেই বেডটাতে গেলাম, ফার্স্টে হচ্ছে আমি একজনকে দিয়ে বেডটা কিছুটা ক্লিনিং করে, যেহেতু ওখানে শুভ হসপিটালে বিভিন্ন জীবন থাকতে পারে, ওখানে আমি ক্লিন করে ওখানে শুলাম। দেন হচ্ছে শোয়ার প্রায় 2 ঘন্টা পরে হচ্ছে, মোটামুটি 2 ঘন্টা আমি ঘুমিয়েছি। শোয়ার কিছুক্ষণ পরে আমার যেটা মনে হলো, দেন মাঝ রাতে, অর্থাৎ তখন আমি ঘড়িতে দেখলাম রাত তখন 3টা 35 মিনিট, আমার ঘুম ভাঙলো এবং প্রচুর পরিমাণে বৃষ্টির কিছুটা ঝাপটা বা ছিটে ফোঁটা হচ্ছে আমার শরীরে এসে লাগছে। তখন আমার কাছে কিছু ঠান্ডা লাগছে। আমি এমন সময় উঠে বসলাম, হঠাৎ আমার কাছে মনে হলো যে ওইখানটাতে মর্গের সামনে কিছু একটা আছে এবং হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম হয়তো হসপিটালে কেউ একজন হবে এরকম, যেহেতু অন্ধকার ছিল কিছুই বোঝা যাচ্ছিল না। কিন্তু ওখানে আমি যেটা রিয়েলাইজ করলাম যে ওখানে যে জিনিসটা ছিল, প্রথমে একটা মানব শরীর মনে হলো, সেটা কিছুক্ষণ পরে একটা ধোঁয়ার মতো মনে হচ্ছে এবং সেটা নিমিষেই হাওয়ায় মিলিয়ে গেল। তখন আমি সাথে সাথে আমার পকেট থেকে ফোন বের করে ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে দেখার চেষ্টা করলাম যে কে, কিন্তু ওখানে দেখলাম যে কেউ নেই। তারপর ভাবলাম সারাদিন খুবই অ্যাক্টিভ ছিলাম, হচ্ছে খুবই টায়ার্ড, যার কারণে হচ্ছে আমার হ্যালোসিনেশন হতে পারে। অ্যাজ ইউজুয়াল আমরা শুরুতে কোনো বিষয় ব্যাখ্যা না পেলে যেটা হ্যালোসিনেশন ধরে নিই আর কি। তো তারপরে হচ্ছে যখন আমি ওই দিন রাতে আর কিছু হয়নি, আমি ঘুমিয়ে গেলাম।
তার ঠিক 2 দিন পরে আমি ঠিক সেম ভাবে ওখানে গেলাম এবং সেখানে দেখলাম তার একটা বেডের মধ্যে লাশ রাখা আছে এবং ওখানে লাশটি খুবই কুৎসিত ভাবে রাখা আছে, যেটা হচ্ছে তার শরীরের বিভিন্ন অংশে হচ্ছে ক্ষতের চিহ্ন এবং খুবই ভয়ানক ভাবে লাশটি মারা গিয়েছে এবং হচ্ছে সেটি অ্যাক্সিডেন্টাল লাশ ছিল। তো আমি হচ্ছে ওই বিষয়টা তেমন একটা গুরুত্ব না দিয়ে আমি বিষয়টা ইগনোর করে জাস্ট হচ্ছে তার কিছুক্ষণ পর লাশটিকে নিয়ে যাওয়া হয় এবং বেড সহ নিয়ে যাওয়া হয়। জাস্ট একটি বেড ছিল, ওই বেডের মধ্যে আমি হচ্ছে রাতের বেলা ওই দিন থাকি। ওই দিন থাকার পরে হচ্ছে ওই দিন রাতে তেমন কোনো বৃষ্টি হয়নি, কিন্তু রাতের ঠিক 3টা থেকে 4টার ভিতরে হঠাৎ প্রচন্ড বাতাস শুরু হয় এবং হচ্ছে বাতাসে এত পরিমাণ ছিল যে হচ্ছে ওই যে বেডগুলো ছিল সেগুলো হচ্ছে স্টিলের ছিল, স্টিলের, তার উপরে হচ্ছে ম্যাটশিট দেওয়া ছিল, কিন্তু ওই স্টিলের বেডটা যেটা ফোল্ড করা যেত সেটা বাতাসের কারণে ফোল্ড হয়ে যাচ্ছিল, এতটা ফোর্স ছিল বাতাসের। এবং যেহেতু 11 তলা বিল্ডিং এর উপরে ছিল সেটা আপনারা বুঝতে পারছেন, তো সেখানে থাকার কারণে হচ্ছে এই বেডটা ফোল্ড হয়ে যাচ্ছিল। বেডের এক পাশে আমি বসা ছিলাম এবং হচ্ছে অন্য পাশটা ফোল্ড হয়ে যাচ্ছিল। বেডটা 3টা ফোল্ড হয় আর কি, 3টা ভাঁজে ভাঁজ করা যায়। তো হচ্ছে আমি এক পাশে ছিলাম এবং অন্য পাশ ফোল্ড হয়ে যাচ্ছিল। আমি তখন ভাবলাম যে এটা হয়তো ফোল্ডে যে কোনো সময় আমার গায়ে উড়ে এসে পড়তে পারে। আমি হচ্ছে সেখান থেকে সরে গেলাম। সরে গিয়ে হচ্ছে আমি একটু বারান্দার কাছে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমি দেখলাম যে হচ্ছে আমি নিচে যখন তাকালাম সেখানে হচ্ছে নিচে যে বিল্ডিংটি ছিল দোতলা, সেই বিল্ডিংটির ছাদের উপরে কোনো একটি অবয়ব ওখানে ছিল। ওখানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে ওখানে ঘুরপাক খাচ্ছিল অনেকটা, যখন ঘূর্ণিঝড় বা টুইস্টার হয় এরকম টুইস্টারটা ঘুরপাক খাচ্ছিল, মনে হচ্ছে যেন সে তার মতো করে এখানে এনজয় করছে, বিষয়টা এমন। তখন আমি এই জিনিসটা দেখে ফার্স্টে বুঝতে পারিনি, মানে এটা জাস্ট কয়েক মুহূর্তের জন্য এই বিষয়টি হচ্ছে আমি ওখানে তাকালাম, জাস্ট দেখলাম এখানে কিছু একটা টুইস্ট হচ্ছে, হঠাৎ করে জিনিসটা আমার দিকে উপরে তাকালো এন্ড হচ্ছে সেই জিনিসটা হচ্ছে একটা শরীরে পরিণত হলো। শরীরটা ছিল এমন যে আমি উপর থেকে অতটা ক্লিয়ার দেখতে না পেলেও এতটুকু বুঝতে পেরেছি যে সেখানে উচ্চতা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এবং তার চোখগুলো ছিল হচ্ছে আগুনের মতো সম্পূর্ণ। আমরা যেটা ভাবি যে মানে আগুনের মতো, আমরা যেটা বলে থাকি না চোখ আগুনের মতো লাল, এরকম না, সরাসরি আগুনের গোলাই ছিল এমন বিষয়টি। ওই জিনিসটি দেখার পরে আমি খুবই ভয় পেয়েছি এবং সাথে সাথে ওখান থেকে সরে এসে আমি ওই বেডের মধ্যে বসি এবং ওই বেডে কিছুক্ষণ বসার পরে হঠাৎ দেখলাম যে এক ধরনের আবছা অন্ধকারের মধ্যে, অন্ধকার ছিল কিন্তু আবছা এক ধরনের ধোঁয়া স্মোক টাইপসের কিছু একটা এসে ওই সম্পূর্ণ জায়গাটিতে আমি কিছুই দেখতে পাচ্ছি না এবং সম্পূর্ণ ডার্ক। আমি মোবাইলের ফ্ল্যাশটা অন করার চেষ্টা করলাম, সেটাও হচ্ছে না এমন টাইমে। দেন আমি দেখলাম যে হচ্ছে প্রথম রাতে আমি যে জিনিসটি দেখেছিলাম অ্যাকচুয়ালি যে ওখানে কোনো একটা শরীর বা এরকম কিছু সত্যি, কিন্তু ওটা চেহারা বা এমন কিছু শরীরের গঠন বোঝা যাচ্ছে না, জাস্ট শুধু তার ফেস দেখা যাচ্ছে এবং ফেসটা মধ্যে শুধু দুটো চোখ এবং হচ্ছে দুটো বড় দাঁত হচ্ছে আছে এবং হচ্ছে মাঝখান থেকে হচ্ছে একটি জিভ বের হয়ে আছে। তো সেই জিনিসটি বলছে যে এরকম একটি মোটা কর্কশ কণ্ঠে আমাকে বলছে যে তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না, তোকে প্রথম দিন সাবধান করেছিলাম কিন্তু তুই আবার এসছিস, এই জিনিসটি বলে। তখন হচ্ছে আমি ইনস্ট্যান্ট স্টিল না, আমি কিছু করতে পারছিলাম না এবং ভয়ে আমার পুরো শরীর প্রায় পাথর হয়ে যাচ্ছিল। আমি তখন হচ্ছে মনে মনে যা দোয়া দুরুদ যা জানি সবকিছু আমি বলা শুরু করলাম, কিন্তু মনে হচ্ছে যেন কোনো লাভই হচ্ছে না, দোয়া দুরুদ আমি ভুলে যাচ্ছি বা ভুলভাল করছি। হঠাৎ করে দেখলাম যে আমার দিকে হচ্ছে হসপিটালেরই একজন লোক, হসপিটালে একজন অ্যাটেন্ডেন্স এগিয়ে আসছে এবং একটা লাইট হাতে নিয়ে। সাথে সাথে মানে উনি যখন আসছিল তখন আমি নোটিস করিনি, বাট সাথে সাথে ওই জিনিসটি হচ্ছে ভ্যানিশ হয়ে যায় এবং সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তখন আমি খেয়াল করি যে হচ্ছে কেউ একজন আসছে। তখন হচ্ছে ওই লোকটি এসে বলে আমি এখানে সাউন্ড শুনে আসলাম। তখন আমি ওনাকে বললাম যে ভাই এরকম ঘটনা। তখন উনি বলে যে আপনাকে তো আমি নিষেধ করেছি শুরু থেকে এখানে না থাকার জন্য, তারপরও আপনি এখানে থাকছেন, এটা কিন্তু ঠিক, আপনি এখানে না থাকেন এটাই ভালো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখানে আর থাকবো না। কিন্তু আমি ওখান থেকে হচ্ছে যদি চলেও যাই কিন্তু আমার কাছে আর কোনো ওয়ে নাই যে আমি অন্য কোথাও থাকবো বা অন্য কোথাও একটু রেস্ট নিব, বিকজ আমার ভাইয়ের খুবই জটিল একটা রোগ ছিল এবং আমাকে 24 ঘন্টা 24 আওয়ার্স হচ্ছে
হসপিটালে স্টে করতে হতো ও দেখাশোনার জন্য। এবং হচ্ছে ওখানে আমি রাতের বেলা রেস্টের জন্য আর কোনো ওয়ে ছিল না যে আমি কোথাও বসবো বা কোথাও থাকবো, এমন একেবারেই তো হচ্ছে নিজেকে রেস্ট না দিলে হচ্ছে না, এমন একটা সিচুয়েশন। তখন আমি ভাবলাম যে আমি একটু দোয়া কালাম পরে হচ্ছে শরীর বন্ধ করে ওই জায়গাতে প্রয়োজন হচ্ছে সূরা কারাত চালিয়ে দিয়ে হচ্ছে সূরা ইয়াসিন চালিয়ে দিয়ে তারপর থাকবো এরকম। তো আমি যেভাবে সেই কাজ তার ঠিক 3 দিন পরে আমি একইভাবে হচ্ছে সেখানে যাই রাতের বেলা, গিয়ে হচ্ছে একটা বেড আমি হসপিটাল অ্যাটেন্ডেন্সকে কিছু টাকা পয়সা দিয়ে হচ্ছে ম্যানেজ করে হচ্ছে সেখানে ব্যবস্থা করি, এবং একটা সাইডে লিফটের সাইডে হচ্ছে আমি জিনিসটা হচ্ছে দিই। সেখানে হচ্ছে লিফটের সাইডে হচ্ছে আমি একটা বেড সেট করি এবং সেখানে কিছু মানে সেপারেট ভাবে থাকার চেষ্টা করি সেই জায়গাটাতে। এবং রাতের বেলা কিন্তু আমি সূরা ইয়াসিন ছেড়ে দিয়ে হচ্ছে ওখানে পুরো শরীর বন্ধ করে অজু করে ঘুমাই, ইসলামে যেমনটা নিয়ম সেই অনুযায়ী। তখন সেই রাতে কিন্তু কোনো সমস্যা হয়নি। এভাবে আমি সেই রাত এবং তারপর রাত 2 রাত আমি মোটামুটি ভালোভাবে পার করি। কিন্তু তৃতীয় রাতে হচ্ছে আমার সাথে যে ঘটনাটি ঘটে, আমি সেদিন রাতে কিন্তু ভূত.com শুনি, আমার হেডফোনে আমি ভূত.com শুনি। দেন হচ্ছে রাতের বেলা হচ্ছে আমি হেডফোনের মধ্যে হচ্ছে সূরা ইয়াসিন ছেড়ে দিই। দেন হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি। অ্যাকচুয়ালি সূরা ইয়াসিন সেদিন হচ্ছে আমি লাউডলি আর ছাড়িনি, আমার ঘুম চলে আসে সারাদিন ক্লান্ত থাকার কারণে, স্বাভাবিক। ওই দিন রাতের বেলা আমি হঠাৎ দেখতে পাই যে ওই অবয়বটা আবার, অর্থাৎ রাত ঠিক 3টা নাগাদ আমার ঘুম ভেঙে যায় এবং ঠিক ওই অবয়বটা আমার কাছ থেকে ঠিক 4 থেকে 5 ফিট দূরে দাঁড়িয়ে আছে। এবং সেটি এমন পজিশন দাঁড়িয়ে আছে যে মর্গের দরজা থেকে 5 থেকে 6 ফিট সামনে, এবং আমার থেকে 4 থেকে 5 ফিট সামনে, এমন অর্থাৎ মাঝে আমি এবং মর্গের দরজার সামনে দাঁড়িয়ে আছে। এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি সেই জিনিসটা আমাকে আর কি হঠাৎ ভয়ঙ্কর একটা রূপ বের করলো। বিষয়টি আমি যদি বর্ণনা দিই, একটি চোখ ছিল না, চোখের অংশটাতে, এই যে বাম সাইডের অংশটাতে এখানে কোনো প্রকার মাংসের অস্তিত্ব ছিল না, এবং মনে হচ্ছিল এই জায়গাটি পুড়ে গিয়েছে। এবং হচ্ছে তার কোনো ইয়া ছিল না, হচ্ছে কোনো মাথা ছিল, মাথার কোনো চুল বা এরকম কোনো অংশ ছিল না, কপালের অংশ ছিল না। এবং তার শরীরটি সম্পূর্ণ ছিল একটি কালো একটি অ্যাপ্রন দিয়ে আবৃত, এবং যেটা হচ্ছে আমরা অনেকটা হরর মুভিতে যেমনটা দেখি না, এমন একটি হচ্ছে কিছু একটা দিয়ে আবৃত। এবং সেই জিনিসটা মাটি থেকে মোটামুটি 2 হাত উপরে সেটি হাওয়ার উপরে ভাসছে। এবং সাথে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে সেই জিনিসটার দাঁতগুলো তখন বের হয়ে এসেছিল পুরো একটা হিংস্র প্রাণীর মতো, যে হচ্ছে সামনের থেকে দুটো 4টে, অর্থাৎ উপর থেকে 2টো এবং নিচ থেকে 2টো 4টে দাঁত বের হয়ে আসছিল, এবং কিছু ছোট ছোট দাঁত দেখা যাচ্ছিল, অর্থাৎ তার কোনো ঠোঁট ছিল না। এবং দাঁতগুলোর ভেতর থেকে একটি জিভ মাঝখানে গড়িয়ে এসে পড়ছিল, যেটি ছিল গলা পর্যন্ত, এমন একটি জিনিস। এবং হচ্ছে এই জিভটি ছিল মাঝখান থেকে কাটা, অর্থাৎ তার 2টো জিভ ছিল এমন। এবং হচ্ছে তার চোখগুলো ছিল লাল টকটকে, এমন কিছু একটি হচ্ছে তার অন্য কোনো আকৃতি নেই, চোখের জায়গায় লাল টকটকে এমন কিছু দেখা যাচ্ছিল। এবং হচ্ছে তার যে পায়ের অংশটা সেই জায়গাটাতে ছিল অন্ধকার এবং ধোঁয়া, অর্থাৎ স্মোক টাইপস কিছু একটা ছিল, যে পাটা আমি দেখতে পাইনি এমন একটা। ওই দৃশ্যটা অ্যাকচুয়ালি ওই টাইমটাতে হচ্ছে দেখার সাথে সাথে আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম, মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাব এমন একটা সিচুয়েশন। কিন্তু হচ্ছে ওই জিনিসটি দেখে অ্যাকচুয়ালি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমি ইনস্ট্যান্ট তখন আর কোনো দোয়া দরুদ কিছুই মনে করতে পারছিলাম না। ওই জিনিসটি বললো যে এখানে থাকা খুব মজা, কিন্তু তোকে এই মজাটা হারে হারে বুঝাবো আমি। তোকে আমি 2বার সাবধান করেছিলাম, কিন্তু তুই সাবধান হোসনি। তুই আমাকে এখানে শান্তিতে থাকতেও দিবি না, আমাকে খাওয়া দাওয়া করতে দিবি না। তখন আমি ঠিক ওর কিছু বুঝতে পারিনি, এবং আমি তখন অ্যাকচুয়ালি সেন্সও কাজ করছিল না যে তখন আমার সাথে কি হতে যাচ্ছে এটা। এবং আমি তখন অ্যাকচুয়ালি আপনারা হয়তো বুঝতে পারবেন যে হচ্ছে আমরা যখন এরকম কোনো সিচুয়েশনে পড়ি, তখন আমাদের মাঝে ভয়ের কারণে আমরা অন্য ইনস্ট্যান্ট কোনো কিছু ভাবতেও পারি না। তখন এই জিনিসটা আমার মধ্যেও ঠিক সেম ভাবে কাজ করেছিল। এবং আমার সাথে যে জিনিসটি দেখা হয়েছিল সেই জিনিসটি পরবর্তীতে হচ্ছে আমার দিকে এগিয়ে আসতে থাকে, অর্থাৎ এই জিনিসটির কথাটা বলার পরে আমার সম্পূর্ণ শরীরে কাঁপুনি উঠেছে, এবং হচ্ছে আমি নড়াচড়া করতে পারছিলাম না। এমন সময় হচ্ছে হঠাৎ দেখি জিনিসটি খুবই কুৎসিতভাবে হাসতে থাকে, এবং দেখলাম যে ওটা হাওয়ায় ভেসে আমার সামনে আসতে থাকে। এবং আস্তে আস্তে দেখলাম যে তার হাতের মধ্যে হঠাৎ তার হাতের বর্ণনাটাও আমি একটু দিই। তার হাতটা ছিল হচ্ছে অনেকটা
শুকিয়ে যাওয়া, অর্থাৎ একদম হচ্ছে সম্পূর্ণ হাত মনে হচ্ছে যেন একদম একটা খাবার দাবার বা কিছু খায়নি এরকম পুষ্টিহীনতা ভোগা একটা হাত, এবং হচ্ছে নখগুলো খুবই বড় বড় হিংস্র প্রাণীর মতো, এবং হচ্ছে তার হাতটি অনেকটা আমরা ওই যে কার্টুনের মধ্যে দেখি না উইচ টাইপসের এমন কিছু একটি, এবং হচ্ছে সেই জিনিসটি হাতের মধ্যে একটি মাংসের টুকরো ভেসে ওঠে একটি হাতে, এবং অন্য হাতে একটি মরা মানুষের মাথা, যেটা হচ্ছে স্টিল মনে হচ্ছে যেন চোখগুলো খুলে আমার দিকে তাকিয়ে আছে। এবং হঠাৎ দেখলাম আমার সামনে আসার পরে ও বলছে আমাকে টুকরোটা দিয়ে, এবং মাংসের টুকরোটা ছিল এমন যে মানুষের যে বাহু বলে উরুর উপর থেকে যদি কেউ হাড়গুলো ছাড়াই কেউ মাংসটিকে আলাদা করে নেয় মানুষের ঠিক এমন। তখন সেই জিনিসটি আমার সামনে মাংসটি এনে বলছে যে খাবি, মাংস খাবি, অনেক মজা, খেয়ে দেখ এমন। তখন এটা বলার সাথে সাথে আমি তো তখন ভয়ে গেতে, কিন্তু তখন ওই জিনিসটি আমার পুরোপুরি সামনে আসেনি, মোটামুটি 2 থেকে 3 ফিট দূরে ছিল সেই জিনিসটি, এবং হচ্ছে তার হাতে যে মানুষের মাথাটি ছিল সেটি হচ্ছে হাওয়ায় ভাসতে থাকে, এবং হচ্ছে ওই জিনিসটি হাসতে থাকে। এই জিনিসটি দেখে আমি আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তখন হঠাৎই হচ্ছে আমি ওই জিনিসটি দেখে অজ্ঞান হয়ে যায়, এবং জ্ঞান হারানোর আগে আমার জাস্ট এতটুকুই মনে আছে, ওই জিনিসটি খুবই কুৎসিত ভাবে হাসছিল। এবং আমি যখন জ্ঞান ফিরে তখন হচ্ছে ঘড়িতে সময় সকাল 6টা, তখন হসপিটাল অ্যাটেন্ডেন্স আমাকে ডেকে তুলতেছে এবং উনি আমাকে বলতেছে এখন সরে যান, এখন ডক্টর আসবে, দেখলে প্রবলেম হবে। তো তখন হচ্ছে আমি ওখান থেকে উঠে যাই, এবং হচ্ছে আমার ওই দিনের মতো আমার কোনো প্রবলেম হয়নি। এর পর দিন রাতের বেলা আমি ভাবছিলাম যে ওখানে যাবো কি যাবো না, কিন্তু ওখানে একটা ভয়ের কারণে হচ্ছে ওইরকম একটা সিচুয়েশনের পরে কেউ তো সেকেন্ড টাইম ওখানে যেতে চাইবে, আমি তাই জন্য আর যাইনি। তার ঠিক 2 সপ্তাহের মতো হচ্ছে আমি বাহিরে ঘোরাঘুরি করি, বা রাতের বেলা এমনি ভাবে আমার সময় কাটে, বা কোথাও চেয়ারে বসে রাতের বেলা একটু ঘুমানোর চেষ্টা করি, ওই জায়গাটিতে যাইনি। কিন্তু হচ্ছে আমি আমার হচ্ছে 17 নম্বর দিনে আমি হচ্ছে রাতের 12টার সময় হচ্ছে ঘুম আসছিল না, তাই জন্য হচ্ছে আমি 1 কাপ কফি হাতে নিয়ে হচ্ছে হাঁটছিলাম হসপিটাল করিডোরে। হঠাৎ দেখলাম একটা ছেলে আমার মতোই বয়সী, সে আমার সাথে খুবই সুন্দর করে কথা বলছে, এবং হচ্ছে বলছে ভাই চলেন ওই দিকটাতে যাই। তখন আমি বললাম যে ভাই না, ওইদিকে যাওয়া ঠিক হবে না, ওখানে প্রবলেম আছে। উনি বললো যে কি প্রবলেম আমাকে বলেন। আমি বললাম না ভাই, এখন রাতের বেলা এটা বলা ঠিক হবে না, ওখানে প্রবলেম আছে। এবারে বলে ভাই আরে এরকম কিছুই হবে না, আর এখন যেহেতু আমরা 2 জন আছি কোনো প্রবলেম হবে না। তাকে আমি ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলাম যে এটা প্যারানর্মাল কিছু, এখানে যাওয়া ঠিক হবে না। কিন্তু উনি বললো আরে ভাই কিছুই হবে না, আর আজকে এখানে মর্গের এখানে লোকও আছে, আজকে এখানে হচ্ছে যেখানে লাশ স্টোর করতেছে ও এখানে কাজ করবে রাতের বেলা, তো চলেন আমরা সবাই মিলে বসে কিছুক্ষণ টাইম পাস করব, তো আড্ডা দেওয়া যাবে। তো আমি বললাম ঠিক আছে। তখন আমি হচ্ছে ওনার সাথে কথায় কথায় ওই জায়গাটাতে যাওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ আমি ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ ওনার সাথে কথা বলছি, কিন্তু ওখানে যাওয়ার পরে আমি একটা জিনিস নোটিস করি হচ্ছে উনি তেমন একটা কথা বলছে না, উনি খুব কথা বলছে না, উনি চুপচাপ হয়ে গিয়েছে, এবং হচ্ছে ওনার কোনো অঙ্গভঙ্গি মানে আমার কাছে মনে হচ্ছে যে উনি আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে, এবং উনি আমার কথা শুধু জাস্ট হো হা এরকম করে হচ্ছে উনি আমাকে আনসার দিচ্ছে এমন। তো হচ্ছে আমি আমার মতো করে কিছুক্ষণ কথা বলার পরে হচ্ছে আমি নোটিস করি আরে উনি তো নেই, আমার আশেপাশে ওনাকে দেখতে পেলাম, এবং তখন আমি ঘড়িতে দেখতে পেলাম, তখন ঘড়িতে সময় রাতের 1:55। তখন হচ্ছে আমি নোটিস করলাম, আমি ভাবলাম যে উনি চলে গিয়েছে বা এমন কিছু। তখন আমি ওখান থেকে বের হওয়ার জন্য যখনই ঘুরি তখন হচ্ছে দেখলাম যে ওই দরজাটি বন্ধ, এবং হচ্ছে ওখানে অ্যাকচুয়ালি যাওয়ার জন্য একটি দরজা ছিল, ওই দরজাটি বন্ধ, ওখান থেকে আমি এখন ইনস্ট্যান্ট বের হতে পারবো না। হঠাৎই আমি দেখলাম যে আমার ঠিক পিছনে ঘুরে আমি যখন দেখলাম যে সেখানে হচ্ছে যে মর্গের যে দরজাটি আছে সেটি নিজে নিজে খুলে গেল, এবং সেখান থেকে হঠাৎ একটি খুবই বিশ্রী কুৎসিত গন্ধ বের হয়ে আসলো, এবং একটি লাশ হচ্ছে যে লাশ রাখা যে স্ট্রেচার ওইরকম কিছু একটা থেকে মনে হলো, আমি অন্ধকারের ভিতরে কিছু দেখতে পাইনি, তবে মনে হচ্ছে একটি লাশ হেঁটে হেঁটে আমার দিকে আগানোর চেষ্টা করছে এবং খুবই কুৎসিত ভাবে হাসছে। এই জিনিসটি দেখে আমি নিজেকে আর ধরতে পারছিলাম না এবং খুবই ভয় পাচ্ছিলাম। তখন আমি আমি যেহেতু আগে থেকে এই ঘটনা ঘটছে, আমি আমার তখনও তেমন কিছু করতে পারছিলাম না, তবে ইনস্ট্যান্ট আমি কি করলাম, আমি হচ্ছে
মনে মনে দোয়া কালাম পড়া শুরু করলাম। এবং হচ্ছে একটা জিনিস আমার তো ওই দিন লাক ভালো ছিল যে হচ্ছে তখন আমি অ্যাকচুয়ালি যখন ওই লোকটার সাথে কথা বলছিলাম ইনস্ট্যান্ট, তখন হচ্ছে আমি কি করলাম হচ্ছে মোবাইলের মধ্যে হচ্ছে স্ক্রল করছিলাম, এবং তখন হচ্ছে ইনস্ট্যান্ট আমি জানি না আমার মোবাইলটা হাতের মধ্যে থাকা অবস্থায় ছিল, কিন্তু তখন হচ্ছে আমার বাই এনি চান্স হচ্ছে মোবাইলে প্রেস লেগে বা কোনো একটা ইয়াতে হচ্ছে আমি তখন মেবি কোনো একটা ইসলামিক ভিডিও দেখছিলাম, তখনই হচ্ছে ওই ভিডিওটা পজ থেকে প্লে হয়ে যায়, যার কারণে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ইসলামিক সূরা চলছিল। মোস্ট প্রবাবলি সূরাটা ছিল হচ্ছে সূরা বাকারা, এবং হচ্ছে ওই সূরাটি চলা কারণ সময় দেখলাম যে এই সাউন্ডটি ছিল হাই করা, যার কারণে হচ্ছে আশপাশটা আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যেতে থাকে। তখন হচ্ছে আমি নিজেও মনে মনে মানে মনে মনে পড়ছিলাম এতক্ষণ, তখন আমি একটু নিজে নিজে সাউন্ড করে দোয়া কালাম পড়ার চেষ্টা করলাম, এবং হচ্ছে তখন দেখলাম যে নিচে একটু নড়ার শক্তি পাচ্ছি। তখন আমি একটু সাহস নিয়ে হচ্ছে নিজের ফোনটা একটু বের করে তখন সাউন্ডটি হাই করে দিলাম এবং সূরাটি হচ্ছে ভালো করে প্লে করলাম যাতে সাউন্ড ক্লিয়ার হয়, এবং আমি নিজেও পড়ছিলাম। তখন এমন অবস্থায় হচ্ছে আমি দরজার মধ্যে খুব জোরে জোরে নক করছিলাম যে কেউ যদি এসে খোলে বা এরকম কিছু, আমি চিৎকার করছিলাম, বাট এরকম কিছু হচ্ছে না। এখন আমার একটা ভয় ছিল যে আমি যদি এখন কাউকে কল করার চেষ্টা করি তখন সূরা অফ হয়ে গেলে আমার যদি কোনো প্রবলেম হয়ে যায়, কিন্তু আমি এই ভয়ের মধ্যেই ছিলাম। একটা মানে কতক্ষণ আমি এভাবে ছিলাম আমি ঠিক বলতে পারবো না, কিন্তু একটা সময় আমি বললাম যে এইভাবে কতক্ষণ থাকবো। আমি দরজায় নক দিচ্ছিলাম, কারো সারা শব্দ নেই, কিন্তু একটা সময় হচ্ছে আমি বললাম আমি মনে মনে দোয়া পড়বো এবং হচ্ছে নিজের শরীর বন্ধ করে নিয়ে তারপর হচ্ছে কাউকে কল করবো। নিজের শরীর বন্ধ করে নিয়ে হচ্ছে আমি কল করব একজনকে। হচ্ছে আমি কল করলাম হচ্ছে আমার এখানে থাকা হচ্ছে আমার একজন রিলেটিভ যিনি আমার সাথে হসপিটালে ওখানে ছিল, তো তাকে কল করলাম, বললাম যে এরকম আমি এখানে আটকা পড়ে গেছি, কেউ কি করে। তখন হচ্ছে হসপিটালে একজন অ্যাটেন্ডেন্সকে নিয়ে এসে উনি দরজা খুলে আমাকে বের করলো। কিন্তু দরজা খোলার আগ মুহূর্ত একটা জিনিস হচ্ছে কি, যে একটা জিনিস হঠাৎ হচ্ছে কিছু একটা ভয়ানক একদম কর্কশ মোটা কণ্ঠে আমাকে বলছে যে আজকে তুই বেঁচে গেছিস, কিন্তু কতদিন বেঁচে থাকবি, তুই অনেক বড় ভুল করে ফেলছিস আমার কাছে এসে, তোকে এটা শাস্তি পেতেই হবে, এই ধরনের কিছু একটা মানে খুবই কর্কশ কণ্ঠে বলেছিল। এবং হচ্ছে আমি তখনও ভয় পাচ্ছিলাম। তার সাথে সাথে কিন্তু দরজাটি খুলে যায় এবং হচ্ছে আমি বের হয়ে আসি। বের হয়ে আসার পরে আমাকে হসপিটাল অ্যাটেন্ডেন্স বলছিল যে হচ্ছে আপনি এখানে কিভাবে গেলেন, এখানে তো গেট লাগানো ছিল। আমি বললাম এখানে কিভাবে গেট লাগানো ছিল, এখানে তো হচ্ছে এই জিনিস এভাবে এভাবে আমি গেলাম, একজন ছিল আমাকে তাকে সহ দরজা খোলা ছিল, এখানে একজন মর্গের লোক থাকার কথা যিনি আছে কাজ করার কথা। ওই লোকটি বললো আপনি কি পাগল হয়ে গিয়েছেন, আমি নিজ হাতে সন্ধ্যাবেলা এখানে তালা দিয়ে গিয়েছি এবং এখানে কেউ থাকার কথা না, এবং মর্গের দায়িত্বে শুধুমাত্র আমি আছি, এখানে আর কেউ থাকেও না। হ্যাঁ, আর আপনি কার কথা বলছেন। তখন আমি বিষয়টি আর বেশি বাড়ালাম না, কথা না বাড়িয়ে আমি চলে গেলাম। ঠিক তার পরদিন হচ্ছে যেই লোকটাকে আমি দেখেছিলাম আমার সাথে, অর্থাৎ যে ছেলেটাকে আমার বয়সী ছিল, তাকে আমি দেখতে পেলাম যে আমাদের পাশেরই কেবিনে হচ্ছে তার পেশেন্ট আছে। তাকে আমি বললাম যে ভাইয়া আপনার সাথে রাতে আমার দেখা হয়েছিল, এইভাবে কথা হয়েছিল, এইভাবে গেছে। বললো যে ভাই কি বলেন, আমি তো আজকে সকালবেলা আসলাম, আমি গতকালকে এখানে ছিলাম, তবে আমি সন্ধ্যা 7টার দিকে এখান থেকে চলে গিয়েছি। আমি তাকে শেয়ার করলাম, তিনি বললেন যে ভাই এটা আপনি কি বলছেন, আমি তো এখানে ছিলাম না, আপনি হয়তো ভুল কিছু দেখেছেন বা ভুল কিছু হয়েছিল এরকম কিছু। বাট হচ্ছে আমি তাকে তখন ওখানে গেলাম এবং তখন ওখানে আমি গিয়ে দেখলাম আমি যে কফির কাপটা হাতে নিয়ে গিয়েছিলাম, আমার কফির কাপটি তখন ওখানে পড়েছিল, স্টিল কফির যে প্লাস্টিকের কাপগুলো হয় সেখানে। তো পরবর্তীতে আমি আর ওই জায়গাটাতে যাইনি, অন্য জায়গায় একটি ব্যবস্থা করে ওখানে রাতের বেলা থাকতাম ওখানে। তার কিছুদিন পরে হচ্ছে দুঃখজনকভাবে আমার ভাই মারা যায়, খুবই স্যাড ভাবে। তবে আমার ভাই মারা যাওয়ার আগদিনও একটি প্রবলেম হয়েছিল আমার সাথে। আমি তখন সন্ধ্যার দিকে হচ্ছে লিফটে নামছিলাম এবং হচ্ছে হসপিটাল মর্গ অ্যাটেন্ডেন্সের সাথে যেহেতু আমার এইসব কারণে হচ্ছে একটা পরিচয় হয়ে গেছিল, তো উনি বললো যে মানুষ এখনকার দিনে হচ্ছে বাঁচতে চায় না, মরতে চায়। হসপিটাল মানুষ আছে বাঁচার জন্য, কিন্তু কিছু মানুষ নিজ থেকে নিজের জীবন দিয়ে দেয়, যে 3টা মেয়ে আত্মহত্যা করেছে ওদের লাশ এনে ঢুকাতে হবে। আমি বললাম ও আচ্ছা, এরকম কিছু একটা জাস্ট ও ইনস্ট্যান্ট ওখানে একটা দুঃখজনক বিষয়, ওখানে সম্মতি দিয়ে আমি চলে আসলাম। এরপর হচ্ছে ওখান থেকে আমি চলে আসার পর আমার হচ্ছে রাতের ঠিক 10টা কি 11টার সময় হচ্ছে আমি লিফটে উঠলাম, এবং হচ্ছে একটা লিফটে উঠলাম, অন্যান্য লিফটগুলো বন্ধ হয়েছে, কিন্তু একটা লিফটে বাধ্য হয়ে উঠতে হয়েছে, যে লিফটে হচ্ছে ওই মর্গের সাইডটাতে একটা লিফট ছিল, যেখানে হচ্ছে লিফটের সাইডে আমাকে বেটিং করা হয়েছিল, ওই সাইডটাতে ওখানে বাধ্য হয়ে উঠতে হয়েছে, যেহেতু আর কোনো ওয়ে ছিল না, লিফট বন্ধ ছিল, 11 তলায় পায়ে হেঁটেও সম্ভব ছিল না। তো সেখানে আমি উঠলাম, ওঠার পরে হচ্ছে মনে হলো যে একটা লোক আমাকে বলছে যে হচ্ছে একটা লোক আমার সাথে উঠলো, তিনি হচ্ছে
একটি লুঙ্গি টাইপসের কিছু একটা পরা ছিল, বাট এটা হচ্ছে হিন্দুরা যে পরে ধুতিও না লুঙ্গিও না এরকম টাইপসের কিছু একটা পরা ছিল। এবং হচ্ছে তার ইয়েটা ছিল এমন, চেহারা ধরনটা ছিল গোলগাল চেহারা, হচ্ছে বয়স 40 থেকে 45-এর উপরে, 45 থেকে 50-এর মতো হবে। পান খাচ্ছে, মুখে চাপ দাড়ি, তবে সেগুলো গোছো গোছো এরকম আর কি। আর চুলগুলো ছিল একটু বড় বড় পেছন দিকে, তার কাঁধ পর্যন্ত চুল ছিল এমন লোকটি। আর হচ্ছে তার পরনে ছিল হচ্ছে একটি ফতুয়া টাইপসের কিছু একটা। তো হচ্ছে ওই লোকটা আমাকে বললো, তুমি এত রাতে একা একা এখানে চলাচল করো, তোমার কি কোনো ভয় লাগে না? আমি বললাম, না, এখানে কিসের ভয় আছে, এখানে কেন ভয় পাবো এরকম কিছু। বললো, আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো, তুমি ছোট মানুষ, এত ভয় পাওয়া ঠিক না, এরকম জায়গায় এত ফ্রি ভাবে চলাচল ঠিক না, তুমি ভয় পেতে পারো, এরকম কিছু একটা বলো। আমি ওনার কথা তেমন একটা ইয়া করিনি, গুরুত্ব দিইনি। দেন হচ্ছে আমি ওপরে ওঠার সময় এই জিনিসটা দেখেছিলাম। দেন হচ্ছে সেখান থেকে আমি ওপরে উঠে দেন হচ্ছে ঠিক রাত 12টার সময় আমাকে স্টিল আরো একবার নিচে যেতে হলো, এবং হচ্ছে আমাকে বাধ্যতামূলক ভাবে ওই লিফটে ইউজ করতে হলো। তখন হচ্ছে দেখলাম লিফটের মধ্যে ওই লোকটা আগে থেকে ছিল। কারণ আমি ভাবলাম যে ওই লোকটি আগে থেকে কিভাবে থাকবে, এখানে টপ ফ্লোর হচ্ছে 11th ফ্লোর যেখানে আমি আছি, এবং লিফটের ভেতরে এইভাবে উনি থাকলো। তখন আবার পরবর্তী ভাবলাম যে উনি হয়তো নিচ থেকে এসছে, নিচতলা থেকে এসছে। কিন্তু একটা জিনিস হচ্ছে ওই লিফটটা শুধুমাত্র দুটো ফ্লোরে থামে, একটা হচ্ছে 5ম আর একটা হচ্ছে 11তম ফ্লোর। আর 5ম ফ্লোরের মধ্যে কিন্তু রাতের বেলা এই সময় কেউ থাকে না, তাহলে উনি কিভাবে লিফটে আসলো এটা একটা। কিন্তু উনি আমাকে বললো, আরে তুমি এখনো যাওনি, তুমি এখনো আসছো? আমি বললাম, হ্যাঁ আঙ্কেল, আমার তো এখনো নিচে যাওয়ার প্রয়োজন হচ্ছে, আমার তো আর কেউ নেই, আমার ভাই, বড় ভাই অসুস্থ, তাকে নিয়ে এভাবে করছি, তো তার জন্য হচ্ছে আমাকে এভাবে আসা যাওয়া করতে হচ্ছে, একটু কিছু করার। বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি এভাবে করছো যে এটা ঠিক না, হ্যাঁ আমি তো শুনলাম তুমি নাকি নিষিদ্ধ জায়গায় গেছো। বললাম, আপনাকে এটা কে বললো? বলছে, হসপিটাল অ্যাটেন্ডেন্স থেকে শুনলাম, আমি তোমার বিষয়ে একটু ইন্টারেস্টেড হয়ে জিজ্ঞেস করলাম। বাট হচ্ছে আমি বললাম, ও আচ্ছা। কিন্তু হঠাৎ করে দেখলাম যে লিফটের লাইট চলে যায় এবং লিফটটা একটা ফ্লোরে আটকে যায়। এখন লিফটটা আটকে যাওয়ার পরে আমি একটু ইতস্ততা বোধ করি, এবং হচ্ছে আমি মোবাইলের ফ্ল্যাশটা অন করে লিফটে ইমার্জেন্সি যে বেল বাটনটা সেটা প্রেস করতে থাকি বারবার। তো প্রেস করে কিছুক্ষণ পর হঠাৎ হচ্ছে আমি লক্ষ্য করি ওনাকে হচ্ছে হঠাৎ করে আলো আসে, কিন্তু হচ্ছে ওই আলোটা হচ্ছে ইমার্জেন্সি বাল্ব, লিফটের মধ্যে যেটা থাকে যে সব আলো বন্ধ হয়ে যাওয়ার পরে একটা লাইট হয়তো কিছুটা আলো দেয়, এমন কিছু কিছু লিফটে এটা দেখা যায়। তো ওই ইমার্জেন্সি বাল্বটা যখনই জ্বলে ওঠে, তখন আমি নোটিস করি যে ওই লোকটা ছিল যে ওনার সবকিছুই স্বাভাবিক, কিন্তু হচ্ছে ওনার পা ছিল না, অর্থাৎ ওনার পায়ের পাতা, ওনার শরীরে যে উনি লুঙ্গি টাইপসের যে বিশেষ পোশাকটি পরেছিল, ওই পোশাকটি ঠিক আছে, কিন্তু ওটার নিচে ওনার পা দেখা যাচ্ছে না। এবং ওনার ওই পায়ের পাতার জায়গাটাতে আমি নিচের দিকে দেখতে পাচ্ছি যে ওখানে জায়গাটা ফাঁকা, অর্থাৎ উনি মাটি থেকে কিছুটা উপরে ভেসে আছেন। এবং হচ্ছে এই জিনিসটি কিন্তু আমি তখন হচ্ছে আমি ইনস্ট্যান্ট ভাবলাম যে এরকম কিছু তো হচ্ছে, কিন্তু আমি নিজেকে তখনও মানে একটা কন্ট্রোলের ভিতর নিয়ে আসলাম যে আমি যদি বুঝতে দিই তাহলে হয়তো আমার ক্ষতি হবে, আর আমি এখন বন্ধ জায়গায় আছি। তারপর হচ্ছে আমি মনে মনে কিছু দোয়া কালাম পড়লাম। তারপরে দোয়া কালাম কিছুক্ষণ পর দেখি হঠাৎ করে লাইট আসে এবং হচ্ছে লিফটটি খুলে যায়। কিন্তু লিফটটি খুলে যায় এবং হচ্ছে আমরা 5th ফ্লোরে নামি। কিন্তু আমি যখন নেমে আগে বের হয়ে আমি একটু দম বন্ধ হয়ে গেছিলাম, আমার গরম লাগছিল। আমি মোটামুটি 10 মিনিটের মতো হচ্ছে লিফটে বন্ধ ছিলাম। বের হয়ে আমি একটু সামনে লিফট থেকে বের হয়ে মনে হয় আমি 4-5 হাত সামনে গিয়ে একটু শ্বাস নিচ্ছিলাম ফ্রি ভাবে। তারপর আমি পিছন তাকিয়ে দেখি ওই লোকটা নেই। আমি তখন হচ্ছে ইনস্ট্যান্ট ভয় পেয়েছি, আরে ওই লোকটা কই গেলে তো আমার সামনে দিয়ে যেতে হবে, কারণ কি ওখানে আর কোনো রাস্তা ছিল না বা এভাবে আমি বুঝতে পারবো। কিন্তু এভাবে আর কোনো ওয়ে ছিল না যে ওই লোকটা যাওয়ার জন্য। পরবর্তীতে হচ্ছে আমি ওখান থেকে চলে আসি এবং আর কোনো ঘটনা ঘটেনি। পরবর্তীতে হচ্ছে তারপরের দিনে হচ্ছে আমার ভাই মারা যায়। তো দুঃখজনক ভাবে আমার ভাই মারা যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে আমরা লাশ নিয়ে আসি, জানাজা হয়, তার কবর হয় হচ্ছে আমাদের যে গ্রাম, সে যেহেতু গ্রামে থাকতো তার গ্রাম অঞ্চলে নিয়ে আসি তাকে। তার গ্রামের বাড়িতে হচ্ছে তার বাবা মা সহ তারা খুবই ভেঙে পড়েছিল, স্বাভাবিক, এত অল্প বয়সে একটি ছেলে মারা গেলে এমন হবে। হচ্ছে মূলত আমার ফুফাতো ভাই আর কি ছিল, আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম, আমি সরি। হচ্ছে তো আমার ফুফাতো ভাই ছিল। তো হচ্ছে তখন হচ্ছে আমাদের হোল ফ্যামিলি ওদের বাসায় চলে যায়। তো হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে, আমি লোকেশনটা বলছি না, এক্সাক্ট একটু হাইটে চেষ্টা করছি। তো যেহেতু ইনস্ট্যান্ট আমরা গ্রামে গেছিলাম এবং এই বিষয়টা হচ্ছে আমাদের যে কোরবানি ছিল 2024 সালে, কোরবানিদের ঠিক কিছুদিন আগে হয়েছিল যে তাই সে মারা গেছে। কোরবানির থেকে প্রায় 1 সপ্তাহ আগে সে মারা যায়।
তো হচ্ছে সে যখন মারা যায় ওই দিন তো আমরা আসি এবং হচ্ছে তাকে জানাজা কবরস্থ করি এবং হচ্ছে সবকিছু স্টিল ভালোই চলছে। তো হচ্ছে আমার আম্মু হঠাৎ করে বলে যে আমাকে যে হচ্ছে আরিফিন, এইভাবে হচ্ছে তোমার ফুপিদের বাড়িতে এখন থাকা ঠিক হবে না, এত মানুষজন, কিছু মানুষ থাকুক আর কিছু মানুষ আমরা চলে যাই দেন হচ্ছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরা চলো আমরা যাই। হচ্ছে আমার মাকে নিয়ে হচ্ছে আমি, আমার আম্মু এবং আমার ছোট ভাই বোন এবং হচ্ছে আমার আদার্স দুইজন রিলেটিভস ওরা হচ্ছে চলে যায়। আপনার চলে যায় হচ্ছে একটা, তাদেরকে নিয়ে প্রথমে হচ্ছে আমার ফুপির বাড়ি থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরে হেঁটে এসে, একদম অজপাড়া গ্রাম অঞ্চল, তো এখান থেকে 1/2 কিলোমিটার হেঁটে এসে হচ্ছে দূরে একটি অটো রিক্সা নেই, যেটা হচ্ছে আমাদের গ্রাম থেকে আমার ফুপিদের গ্রাম 7.5 কিলোমিটার, অর্থাৎ 7.5 কিলোমিটার দূরত্ব। এবং হচ্ছে আমি একটু রাস্তাটা বর্ণনা দিই হচ্ছে ওখান থেকে আসতে একটু হচ্ছে কিছুটা জায়গা হচ্ছে একটা গ্রাম হচ্ছে, কিছু গ্রাম আছে সেখানে এক পাশে বসত বাড়ি, তবে এক পাশে স্টিল একটু হচ্ছে একটা গ্রাম অঞ্চলে একটা খাল বলে, খাল বা বিল, নদীর একটা প্রশাখা আর কি, সেটা বয়ে গিয়েছে। এবং হচ্ছে যেখানে বসত বাড়ি নেই সেখানে হচ্ছে ওই প্রশাখাটার পাশে হচ্ছে মাঠ হচ্ছে, যেখানে হচ্ছে ফসলি মাঠ আর কি, ফসলি মাঠ। এবং হচ্ছে কিছু কিছু জায়গায় আসতে খুবই ঘন জঙ্গল এবং কিছু বড় বড় গাছ, এমন কিছু হচ্ছে গ্রামের পরিবেশটা যেমন হয় আর কি। ওকে, তো হচ্ছে আমার আম্মু, আমার ভাই বোন এবং হচ্ছে যারা ছিল তারা হচ্ছে আমাদের দাদুর বাড়িতে চলে যেতে চায়, যেহেতু হচ্ছে আমার ফুফাতো ভাই মারা গিয়েছে এবং হচ্ছে তাদের বাড়িতে অনেক বেশি মানুষ, এত মানুষ অ্যাকচুয়ালি থাকা পসিবল না। তো হচ্ছে আমার দাদু বাড়ি এবং হচ্ছে আমার ফুপ্পির বাড়ি হচ্ছে ডিস্টেন্স প্রায় 7 কিলোমিটার, 7.5 কিলোমিটার আমি এটা বলেছি। তো ওখানে হচ্ছে আমি একটা অটো রিক্সাগুলো হচ্ছে ওখানকার যানবাহনের একমাত্র মাধ্যমে এবং হচ্ছে সিএনজি। তো এত রাতে রাত তখন সময় প্রায় 8:30, যেটা গ্রাম অঞ্চলে অনেক বেশি, আমরা স্বাভাবিক জানি গ্রাম অঞ্চলে এটা অনেক রাত। হচ্ছে অত রাতে হচ্ছে সিএনজি পাওয়া যাচ্ছিল না, প্লাস হচ্ছে অটো পাওয়া যাচ্ছিল না। তারপরও যেমন তেমন ভাবে একটি অটো রিক্সা ম্যানেজ করি, সেখানে হচ্ছে মোটামুটি 5 জন হচ্ছে উঠে এবং সেটা কোনোভাবে ম্যানেজ করে হচ্ছে চলে যায়। দেন হচ্ছে তখন শুধু থেকে যায় আমি ওইরকম সময়টাতে। এখন আমিও কিছু পাচ্ছিলাম, আমি আম্মুকে বললাম যে তোমরা চলে যাও, চিন্তা করিও না, আমি যেতে পারবো। তখন আমি ভাবলাম যে হচ্ছে আমার অন্যান্য যে কাজিন গুলো আছে ওদেরকে বললে হয়তো ওরা বাইক নিয়ে এগিয়ে এসে নিয়ে যাবে, অথবা আমি এখান থেকে কিছু একটা পেয়ে যাবো। কিন্তু হচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পরও, প্রায় 30 মিনিটের উপর ওয়েট করার পরও আমি কিছু পাচ্ছিলাম না, কোনো অটো রিক্সা সিএনজি এমন কিছু পাচ্ছিলাম না। দেন হচ্ছে আমি এমন সিচুয়েশনও ছিল না যে আমি বাড়িতে ফিরে যাব, কারণ কি ওখানকার ওদের বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে, তখন এরকম একটা সিচুয়েশন। তো তখন আমি ভাবলাম যে আমি একটু হাঁটা শুরু করি না, ওখান থেকে হচ্ছে আমি সামনে গেলে হয়তো কিছু পেয়ে যাব। আর আমি পাশাপাশি হচ্ছে আমার একজন কাজিনকে আমি কল করে বলে দিই যে হচ্ছে তুমি বাইক নিয়ে আসো, আমাকে হচ্ছে নিয়ে যাও। তো হচ্ছে এরকম, তো বললো যে আমি গ্রাম থেকে তো অনেক দূরে আছি, আমার তো আসতে মোটামুটি টাইম লাগবে, তারপরও আমি চেষ্টা করবো, যদি আমি আর্লি আসতে পারি তোমার জন্য এগিয়ে যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে গিয়েছো, আমি এখন তাহলে ট্রাই করে দেখি কি করা যায় কিনা। কিন্তু আমি তখনও 10-15 মিনিট ওয়েট করার পরে সব মিলিয়ে আমি মোট 45 মিনিট ওয়েট করি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলাম না। দেন হচ্ছে আমি ওখান থেকে হাঁটা শুরু করি এবং বাজারের শেষ মাথায় একটি দোকান খোলা ছিল, সেই দোকান থেকে হচ্ছে আমি কিছু খাবার কিনি। আর হচ্ছে খাবার কিনে হচ্ছে আমি ওখান থেকে হাঁটা শুরু করি আর কি। তো একটা বিষয় আমি ওখানে বলে রাখি যে হচ্ছে আমি যেহেতু শহর থেকে গিয়েছি, হচ্ছে এখনকার হচ্ছে আমরা আধুনিক যুগের যারা আছি তাদের কাছে হয়তো অনেক কিছু থাকে, যেমন হচ্ছে ইয়ারবডস, তারপর হচ্ছে ফোন, পাওয়ার ব্যাংক, এগুলো তো স্বাভাবিকভাবে থাকে। আমার কাছে এগুলো ছিল। তো অবশ্যই আমার কাছে আরেকটা ডিভাইস হচ্ছে আমি ক্যারি করি হচ্ছে যেটাকে বলা হয় যে জিনিসটাকে বলা হচ্ছে স্টান গান। স্টান গান হয়তো অনেকে চিনে থাকে, যে হচ্ছে সেফটির জন্য রাখা হয়, যেখানে হচ্ছে ইমার্জেন্সি সময় হচ্ছে বা কোনো প্রবলেম পড়লে হচ্ছে এটা থেকে ইলেকট্রিক শক দেওয়া যায়, এমন কিছু একটা। আমার কাছে এরকম একটি ডিভাইস ছিল যেটা হচ্ছে ইলেকট্রিক শক দেওয়া যেত, প্লাস হচ্ছে এটা টর্চ হিসেবে কাজ করতো। মূলত আমি টর্চ হিসেবে ইউজ করতাম আর কি, সেটা শক দেওয়া যেত, প্লাস হচ্ছে লাইটার হিসেবেও এক সাইড থেকে আগুন বের হতো এবং এক সাইড থেকে হচ্ছে কিছু ফায়ার করা যেত হচ্ছে কিছুটা। এক প্রকার হচ্ছে ছোটখাটো একটা সেফটি ওয়েপন্স বলা যেতে পারে, যেটা হচ্ছে আমার কাছে ছিল। ওই জিনিসটি হচ্ছে আমার কাছে ছিল এবং হচ্ছে আমি তখন ইনস্ট্যান্ট হচ্ছে ওই দোকান থেকে যখন আমি বের হই আর কি, ওখান থেকে আমি যাওয়ার সময়, আমি বের হওয়ার সময় হচ্ছে আমি ওখান থেকে হচ্ছে কিছু খাবার কিনে যে ওগুলা আমি রাস্তায় হেডফোন দিয়ে এসেছিল, তখন আমি ভুট.com শুনছিলাম এবং হচ্ছে আমি ওই খাবারগুলো খাচ্ছিলাম। তো হচ্ছে খেয়ে আসার সময় হচ্ছে আমি কিছুক্ষণ পর হচ্ছে খাবারগুলো খাওয়া শেষে আমি তখন শুধু
হেডফোন দিয়ে ভুট.com-এর গিয়েটাই শুনছিলাম, আর রাতের অন্ধকার পরিবেশ, আর আমার হাতে যেহেতু স্টান গান টর্চটা, আমি টর্চ বলে এখানে সম্বোধন করছি, তো টর্চটি ছিল, আমি এটা নিয়ে হচ্ছে এটা আলো দিয়ে যাচ্ছিলাম, এটাতে প্রচুর পরিমাণে আলো। তো হচ্ছে আমি হাঁটছিলাম রাস্তায়, মোটামুটি আমি 10 মিনিটের উপরে হেঁটে আসছি, মোটামুটি একটা ভালো রাস্তা। এবং হচ্ছে এই রাস্তার পরে হচ্ছে ওখানে আর কোনো বাড়ি ঘর নেই ওই পুরো রাস্তাটাতে, বাকিটা থাকলেও আরো অনেক পরে। আমি সেখান থেকে হচ্ছে হেঁটে আসার সময় হঠাৎ করে আমি অনুভব করেছি আমার পেছনে কেউ আসছে। তখন ফার্স্ট অফ অল আমি ভাবি যে হয়তো এমনিতেই মনে হচ্ছে, তারপরে আমি হচ্ছে ইগনোর করে কিছুক্ষণ হাঁটার পরে তারপরে যে আবার আমি লক্ষ্য করি যে হচ্ছে আমার পিছনে আসলে কেউ আসছে। কিন্তু হচ্ছে এইবার যে আসছে কেউ, মচমচ করে কেউ হাঁটলে যেমন শব্দ হয় কোনো শুকনো পাতার উপর, এমন একটা সাউন্ড পাচ্ছি। তখন আমি বুঝলাম যে কেউ আসছে। ফার্স্টে আমি হচ্ছে পিছনে ঘুরলাম, ঘুরে দেখলাম যে একটা খুবই কুচকুচে কালো কুকুর টাইপসের একটা প্রাণী, এটা কুকুরও না শিয়ালও না, এই ধরনের একটা টাইপসের প্রাণী দেখতে পেলাম, যেটা আমার যখন পেছনে ঘুরলাম লাইটের আলো সামনে পড়াতেই দেখলাম যে হচ্ছে এই জিনিসটি দৌড়ে সামনে চলে গেল। দেন হচ্ছে দৌড়ে সামনে চলে যাওয়ার পরে হচ্ছে আমি স্বাভাবিকভাবে হাঁটতে থাকলাম, কিন্তু কিছুক্ষণ পর আমি নোটিস করলাম যে আমার আশপাশে মনে হচ্ছে কিছু আছে, এবং পরবর্তীতে আমি খেয়াল করলাম যে হচ্ছে আশপাশে তাকিয়ে হচ্ছে গাছের উপরে কোনো একটা কালো অবয়ব এক গাছ থেকে আরেক গাছে করে বানরের মতো আমাকে ফলো করছে সেই জিনিসটি। তারপর হচ্ছে এই জিনিসটি দেখার পরে আমি কিছুটা ভয় পাই, কিন্তু আমি তখন বলি, নিজে ভাবি যে হচ্ছে এভাবে ভয় পেলে তো সমস্যা, আমি নিজে থেকে হচ্ছে একটু স্ট্রং ভাবে থাকি, মনে মনে কিছু দোয়া কালাম করে হাঁটতে থাকি। কিন্তু হঠাৎ ভিতর থেকে আমার পিছন থেকে একটা সাউন্ড আসে, আমার যে ভাইটা মারা গিয়েছে তার কণ্ঠে, যে হচ্ছে তুই আমাকে নিয়ে যাবি না, তুই আমাকে এভাবে রেখে গেলি, এতদিন আমার একসাথে ছিলাম, তুই আমাকে রেখে গেলি এভাবে। তখন আমি ভয় পেয়ে যাই এবং আমি বুঝতে পারি যে আমার সাথে খারাপ কিছু একটা হতে যাচ্ছে। তখন আমি হচ্ছে এই জিনিসটা হচ্ছে ইগনোর করার জন্য মানে আমি হচ্ছে দোয়া দুরুদ পরে মনে মনে হচ্ছে আমি একটু হাঁটার স্পিডটা বাড়িয়ে দিই এবং হচ্ছে হাঁটতে থাকি ইনস্ট্যান্ট। তখন হচ্ছে আমি ভাবলাম যে ওই জিনিসটাতে হচ্ছে পিছনে ঘুরলে, যেহেতু ভুট.com শুনি, আমি এইসব বিষয় সম্পর্কে ধারণা রাখি, পেছনে ঘুরলে আমার সমস্যা হতে পারে, তাই জন্য আমি পেছনে না ঘুরে তাকিয়ে হচ্ছে আমি হাঁটতে থাকি। কিন্তু হচ্ছে ওই জিনিসটাই খুবই ক্রোধে মনে হচ্ছে যেন ভয়ঙ্কর গর্জন করছে, এবং তার নিঃশ্বাস আমার ঘাড়ের উপরে পড়ছে, তার শ্বাস প্রশ্বাস। তখন আমি রিয়েলাইজ করলাম ওই জিনিসটা মনে হচ্ছে খুবই রাগে গর্জন করছে, এবং হচ্ছে সে চাচ্ছে যে আমি পেছন ফিরে তাকাই, কিন্তু আমি এমন কিছু করছি না। হঠাৎ মনে হচ্ছে আমার পেছনে প্রচুর পরিমাণে ঝড় বয়ে যাচ্ছে এরকম কিছু, এবং আমি কিছু গরম অনুভব করতে পারছি, মনে হচ্ছে সারা গাছপালা সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে এমন কিছু। কিন্তু তখন আমি ভয় পেয়ে ইনস্ট্যান্ট হচ্ছে আমি দৌড়াতে থাকি, দৌড়াতে দৌড়াতে একটা সময় হচ্ছে মনে হচ্ছে ওই জিনিসটাও আমার পেছন পেছন আসছে এবং উড়ে উড়ে আসছে এরকম, এবং ওটা খুবই ভয়ানক গর্জন করছে। কিন্তু একটা সময় হচ্ছে আমি একটা এমন একটা প্লেসে যেখানে হচ্ছে মানুষজনের ঘর বাড়ি আছে, বসত বাড়ি আছে, ওই জায়গাটা আসার পরে আমি আর কিছু ফিল করি না। তখন আমি একটা সময় ভাবলাম যে কিছু মানুষের কাছে আমি সাহায্য চাইতে পারি, আবার ভাবলাম যে এখন তো কিছু নেই, আমার আর মনে হয় কোনো সমস্যা হবে না, আমি অযথা এখানে কাউকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আমি তো এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমি হঠাৎ হাঁটতে হাঁটতে একটা লোকেশনে আসলাম। ওখানে আসার পরে আমি দেখি যে হচ্ছে একটা ভ্যান, অটো ভ্যান আর কি, যে হচ্ছে মোটর চালিত একটা ভ্যান যেটা দাঁড়িয়ে আছে। ওখানে হচ্ছে একটি লোক বৃদ্ধ করে, স্বাভাবিকভাবে গ্রামের লোকেরা যেমন হয় এমন ভাবে, অস্বাভাবিক কিছু না। হচ্ছে আমি তখন টর্চ মেরে আসলাম, তখন হচ্ছে দেখি ওই লোকটা ফ্যানের উপরে বসে আছে। তখন আমি হচ্ছে সালাম দিয়ে বললাম লোকটাকে যে আঙ্কেল, আমি খুবই বিপদে পড়েছি, আমাকে কিছুটা সাহায্য করুন। তখন ওই লোকটা আমাকে বলল যে কোথায় যাবেন। তখন আমি তখন ওই জিনিসটাও হচ্ছে আমি বললাম যে আঙ্কেল, আমি অমুক গ্রামে যাব, অমুকের বাসায়। বলছি যে যাবো, নিশ্চয়ই যাব, ওঠো। তখন হচ্ছে আমি উঠলাম। তখন হচ্ছে ওনাকে আমি কিছু জিজ্ঞেস করার চেষ্টা করলাম যে চাচা, আপনি এত রাতে এখানে, আপনার বাড়ি কোথায়, এর সব বিষয়ে আমি জিজ্ঞেস করার চেষ্টা করলাম, কিন্তু উনি আমাকে কোনো উত্তর দিচ্ছিল না। উনি আমাকে কোনো উত্তর না দেওয়ার কারণে আমি হচ্ছে কিছুটা বিব্রত হলাম যে উনি এভাবে। তারপর আমি ভাবলাম যে উনি হয়তো কথা বলতে চাচ্ছে না, যার কারণে হচ্ছে আমি আর কোনো কিছু না বলে হচ্ছে স্টিল এভাবে ছিলাম। হঠাৎ আমি নোটিস করলাম যে হচ্ছে আমার পাশে হচ্ছে ফ্যানের পাশে দুটো কুকুর দৌড়াচ্ছে। কারণ আমি ভাবলাম যে গ্রাম অঞ্চলে কুকুর এভাবে দৌড়াতেই পারে, শহরের মধ্যে কখনো কখনো হয়, কিন্তু আমি দেখলাম যে ওই কুকুরগুলো মানে অস্বাভাবিক গতিতে দৌড়াচ্ছে, এবং হচ্ছে কিছুক্ষণ পরে আমি নোটিস করে দেখলাম যে ওগুলো
সাধারণ কোনো কুকুর না, ওগুলো আকৃতি কিছুটা বড় এবং ওগুলো হচ্ছে বললাম কুকুরও না শিয়ালও না এই ধরনের প্রাণী। তখন আমি জিজ্ঞেস করলাম চাচা এগুলা কি? এগুলা তো কুকুরও না শিয়ালও না অনেকটা। বলছে এগুলা একটা জিনিস যেটা তুমি জানার দরকার নেই, এরকম কিছু একটা। তো হচ্ছে ওখানে হচ্ছে একটা ব্রিজ আছে, ওখান থেকে এরকম কিছুক্ষণ আমি চলছি এভাবে, হঠাৎ দেখলাম ভ্যানটার গতি অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে এবং হচ্ছে ওখানে একটা জায়গা আছে, একটা ব্রিজ পড়ে যেখানে রাতের বেলা স্বাভাবিকভাবে কেউ চলাচল করে না। ওই ব্রিজটা দিয়ে হচ্ছে না গিয়ে অন্য রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু হচ্ছে ওই লোকটা ওই দিক দিয়ে যাচ্ছিল। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম চাচা ওই দিক দিয়ে যাচ্ছেন কেন? ওই দিক দিয়ে তো রাতের বেলা কেউ চলাচল করে না। তো উনি বললো যে হচ্ছে চলো ওই দিক দিয়ে যাই, সমস্যা নেই, ওখান দিয়ে গেলে আমরা আরো তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন, সমস্যা নেই, যেহেতু আমরা দুইজন আছি। হঠাৎ আমি নোটিস করলাম যে ওই ব্রিজটার কাছে যেতে যেতেই ওখানে আমার পাশে যে কুকুরগুলো ছিল সেগুলো 2টো থেকে 4টা হয়ে গেল, অর্থাৎ 4টা কুকুর আমাদের পাশে দৌড়াচ্ছে ভ্যানের দুপাশে, এক পাশে 2টো এক পাশে 2টো, এমন করে। আমি এটাতে একটু অস্বাভাবিক ভয় পেলাম। হঠাৎ হচ্ছে ওই ব্রিজের উপরে আসার পরে যখন আমি ওই ব্রিজের উপরে আসি তখন হচ্ছে হঠাৎ করে দেখি যে হচ্ছে ব্রিজের উপরে 4জন লোক বসে আছে পাঞ্জাবি পরা, এবং সাধারণ সাদা পাঞ্জাবি না, সে পাঞ্জাবি গুলোর কালার ছিল আপনার একটা ডার্ক টাইপস এর কালো, এমন অন্ধকার। তো হচ্ছে ওই পাঞ্জাবি গুলো আমি দেখলাম, এবং সাথে হচ্ছে একটি খাটিয়া, লাশের খাটিয়া এবং হচ্ছে লাশ। এই জিনিসটি দেখে হচ্ছে আমি কিছুটা ভয় পেয়ে যাই এবং হচ্ছে জিজ্ঞেস করি আরে এখানে এত রাতে এগুলো? তখন হচ্ছে হঠাৎ করে উনি বলছে নামো নামো, এখানে যেতে যাওয়া যাবে না। হঠাৎ ওই লোকগুলো বলছে দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান, ওদিকে যাওয়া যাবে না। এখন আমি ভ্যান থেকে নিচে নামলাম এবং হচ্ছে ওই ড্রাইভার আঙ্কেল নামলো। উনি নামার পরে আমি দেখলাম যে হঠাৎ করে ভ্যানটা একটি কুকুরে পরিণত হলো। কুকুর বলতে ওই যে প্রাণীটা দেখেছিলাম ওই ঠিক ওই প্রাণীতে। আমি তো তখন ইনস্ট্যান্ট আমার মুখের ভাষা বলার মতো কি ভাষা নেই যে আমি কি বলে বুঝাবো আমার অবস্থাটা কেমন হয়েছে। তখন দেখলাম যে ওই 4টা বস্তু ওই 4টা যে ইয়া ছিল, অবয়ব ছিল, ওরা হাসছে আমাকে দেখে এবং তাদের চোখগুলো ছিল লাল এবং হচ্ছে তাদের মুখ দেখা যাচ্ছে না এবং তারা শরীরটা হাওয়ায় ভাসছে এবং তাদের হাত দেখা যাচ্ছে, শুধু পাও দেখা যাচ্ছে না। হাতটা ছিল এমন যে তাদের হাতটা ছিল হচ্ছে ওই যে ঝলসে যাওয়া মাংসের মতো, এমন তাদের হাত। তখন হচ্ছে আমি এই জিনিসটা দেখে খুবই ভয় পেয়ে যাই এবং হচ্ছে ইনস্ট্যান্ট তখন কি করবো বুঝতে পারছিলাম না। তখন হচ্ছে আমার হাতে যখন টর্চটা ধরা ছিল তখনও কানে হেডফোন ছিল, কিন্তু আমি হেডফোনটা ভ্যানে থাকা অবস্থায় খুলে ফেলেছিলাম। তখন হচ্ছে আমি ইনস্ট্যান্ট দেখলাম যে ওখানে কোনো লাশ নেই। তখন ফার্স্ট অফ অল কিন্তু ওরা দেখার আগে হচ্ছে আমাকে এটা বলছিল যে আমি বললাম এখানে লাশ কই, লাশ তো নেই। উনি বলল লাশ তো তুই হবি। তখনই হচ্ছে এই শব্দটা বলার পরপরই হচ্ছে ভ্যানটি একটি প্রাণীতে পরিণত হয়, কুকুরের মতো প্রাণীটিতে। এবং এরপর হচ্ছে এই যে ওই মানবগুলো হচ্ছে ওই শরীরগুলো আর কি, অশরীরগুলো হচ্ছে ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে। এবং ওই যে ভ্যানওয়ালা ছিল তিনি হচ্ছে একটা ভয়ানক রূপ ধারণ করে, এতটাই ভয়ানক যে তার পুরো শরীর হচ্ছে কালো কুচকুচে আবৃত এবং তার হচ্ছে পা গুলো অস্বাভাবিক রকমের লম্বা। তার পাই হচ্ছে মনে হয় 5 ফিটের উপরে এবং বাকিটুকু হচ্ছে তার শরীরের অংশ। এবং হচ্ছে তার মুখটি ছিল অনেকটা হচ্ছে এমন যে তার 2টো দাঁত বের হয়ে আছে, উপর থেকে নিচে বের হয়ে আসছে এবং হচ্ছে তার মুখটি ছিল হচ্ছে কালো অন্ধকার এবং হচ্ছে তার চোখগুলো ছিল লালচে এবং তার জিভটি হচ্ছিল উপর থেকে নিচে বের হওয়া এমন। তো এই জিনিসটি হচ্ছে আমি দেখার পরে প্রচন্ড ভয় পেয়েছে এবং আমি তখন কি করবো ইনস্ট্যান্ট আমার পুরো শরীর আটকে যায়। কিন্তু আমার হাতে টর্চটা ধরে থাকার কারণে হচ্ছে ওইটার হচ্ছে আমি বাটন যেহেতু ভয়ের কারণে আমার সম্পূর্ণ শরীর হচ্ছে এক প্রকার ফ্রিজ হয়ে গিয়েছে এবং আমি খুব শক্ত করে টর্চটা চিপে ধরছিলাম। হঠাৎ করে হচ্ছে আমার টর্চের মধ্যে থাকে হচ্ছে একটা সিস্টেম অ্যাক্টিভেট হয়েছে, হচ্ছে আমার বাটনে প্রেস করে আমার হাতে শক্ত করে থাকার কারণে ওখান থেকে ওটা লাইটার সিস্টেম ছিল, ফায়ার বের হয় কিছুটা ফায়ার ফ্লো হয় ওখান থেকে। যার কারণে দেখলাম যে ফায়ারটা ফ্লো হওয়ার কারণে ইনস্ট্যান্ট হচ্ছে ওই জিনিসগুলো সরে যায়, ওখান থেকে কিছুটা দূরে সরে যায় এবং হচ্ছে তারা কিছুটা সরে যায়। তো পরবর্তী এই জিনিসটা দেখার পরে আমি একটু সাহস পাই যে এই জিনিসটা হয়তো ভয় পাচ্ছে আগুন। আমি তখন দোয়া কালাম পরে ওখানে পার্মানেন্ট ভাবে ওখান থেকে ফায়ারটা ফ্লো করে রেখে এবং হচ্ছে আমি দৌড়াতে থাকার অবস্থায় মনে হচ্ছে যে কিছু একটা আমার পিছু করছে, ওই জিনিসগুলো আমার পিছু করছে এবং ওই প্রাণীগুলো আমার সাথে মিল রেখে দৌড়ানো করছে এবং গর্জন করছে এই জিনিসগুলো। তখন আমি ওই ব্রিজ থেকে নেমে দৌড়ে পার হয়ে যখন যাচ্ছিলাম তখন এটা আমার দুই পাশে ছিল মাঠ এবং মাঠের আরো একটা হচ্ছে আমার ডান পাশে একটি মাঠ এবং বাম পাশে একটি মাঠ এবং বাম পাশের মাঠটার পরে হচ্ছে সেই নদীটা বা নদীর প্রশাখাটা যেটাকে আমরা খাল বলে থাকি।
সেটা। এবং এরপরে হচ্ছে আমি যখন ওখানে দৌড়াচ্ছিলাম হচ্ছে তখন হচ্ছে আশপাশে যে কিছু গাছপালা ছিল ওই গাছগুলো নুয়ে এসে মাটিতে পড়ছে, নুয়ে এসে মাটিতে পড়ার কারণে হচ্ছে সেগুলো আমার চলার পথে বাধা হচ্ছে। কিন্তু আমি দোয়া কালাম পরে যখন গাছের সামনে যাচ্ছি ওগুলা বাধা থেকে আবার পুনরায় উঠে দাঁড়াচ্ছে। এমন কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম যে আমার সামনে এসে একজন বুজুর্গ ব্যক্তি দাঁড়ালো। হঠাৎ করে উনি কোত্থেকে এসে উদয় হলো এবং ওনাকে দেখা অবস্থায় দেখলাম যে হঠাৎ করে আমি ওখানে থামলাম। উনি বললো যে বাবা দাঁড়াও, তুমি ভয় পেও না, তোমার কিছু হবে না। তখন উনি দাঁড়ালো, আমি দাঁড়ালাম, হচ্ছে উনি আমাকে থামিয়ে দিল। তখনও আমি দৌড়ানো অবস্থায় হাঁপাচ্ছিলাম এবং হচ্ছে তখনও আমি স্টিল ভয়ের উপরে ছিলাম। তখন হচ্ছে ওনাকে দেখার পরে ওই জিনিসগুলো আর আসতে পারছে না, আসতে না পারার কারণে হচ্ছে দেখলাম ওই জিনিসগুলো ফিরে যাচ্ছে এবং উনি হচ্ছে আমাকে বললো ভয় পেও না, তুমি আমার সাথে এসো। তারপর হচ্ছে উনি বললো যে তুমি মনে মনে দোয়া কালাম পড়তে থাকো, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার ভিতরে আল্লাহর কালাম আছে, তুমি হাঁটতে থাকো, আমি তোমার সাথে আছি, আমি তোমার পেছনে আছি। আমি ওনার পেছনে যাচ্ছিলাম এবং দোয়া কালাম পড়ছে। উনি আমার পেছনে ছিল, আমি ওনার সামনে ছিলাম। উনি পেছন মানে একটু ডিস্টেন্স বজায় রেখে হাঁটছিল, তবে আমি ওনাকে ফিল করতে পারছিলাম এমন, বা একটু আর চোখে তাকালে দেখতে পাচ্ছিলাম যে উনি আসছে। তবে উনি হচ্ছে বুজুর্গ টাইপসের লোক ছিল, হচ্ছে কি সাদা দাড়ি, সাদা টুপি এবং হচ্ছে লম্বা জুব্বা এবং হচ্ছে ওনার কিন্তু জুতা ছিল পায়ে, হ্যাঁ ওই যে অনেকটা হচ্ছে হুজুরের যে টাইপসের জুতাগুলো পরে না, স্যান্ডেল টাইপসের, ওই টাইপের কিছু একটা ছিল, যেটা আমি দেখলাম উনি ভাবলাম সাধারণ কোনো মানুষ এরকম কিছু একটা। তখন একটু কিছু দূর যাওয়ার পরে আমি বেশ অনেকখানি পথ চলে এসেছি। তখন আমি হঠাৎ ঘড়িতে তাকিয়ে দেখলাম ঘড়িতে সময় রাত 11:30। আমি তো অবাক, আমি রাত 8:30টার সময় ওখান থেকে 8:30 কি 9টার সময় আমি রওনা দিয়েছি, তার মানে এত সময় ধরে আমি বাহিরে ছিলাম। ইভেন তার কিছুক্ষণ পর হচ্ছে উনি আমাকে বললো যে তুমি ভয় পেও না, তুমি চলে যাও, তোমার কোনো ক্ষতি হবে না, রাতের বেলা এরপর থেকে আর বের হও না, দেখো তোমার ভাই আসছে তোমাকে নিতে। উনি এটা বলার সাথে সাথে আমি সামনে যখনই তাকালাম দূর থেকে একটা হেডলাইট দেখতে পেলাম। তখনই হচ্ছে আমি গিয়ে দেখলাম যে আমার ভাই আসলো আমাকে নিতে, একটা কাজিন। সে আমাকে বলছে যে তুমি এত রাতে এখনো বাসায় ফেরোনি, তাই সবাই টেনশন করছিল, তাই জন্য আমাকে পাঠালো। তো পরবর্তীতে হচ্ছে ভাইয়া আমাকে নিয়ে গেল এবং আমি যে ভাইয়ার বাইকে উঠেছিলাম, বাইক ওঠার পরে আমি ভাইয়ার ঘাড়ের উপরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম এবং রাতের বেলা হচ্ছে আমাকে ধরাধরি করে সবাই ঘুমিয়ে গিয়েছিল, ভাইয়ার কাউকে জানায়নি কিছু। ভাইয়া বুঝতে পেরেছিল যে কিছু একটা হয়েছে, তাই জন্য ভাইয়া আমাকে ধরাধরি করে নিয়ে হচ্ছে তার রুমের মধ্যে নিয়ে আমাকে শোয়ালো এবং সকালবেলা হচ্ছে ফজরের টাইমে মসজিদ থেকে হুজুরকে নিয়ে এসে আমাকে দোয়া কালাম পড়ে ফু দিয়ে পানি পড়া দিয়ে হচ্ছে আমার জ্ঞান ফেরালো। তখন আমি বিস্তারিত বলার পরে হুজুর তখন হচ্ছে বললো যে ঠিক আছে, তুমি আর কোনো সমস্যা হবে না, তুমি সন্ধ্যাবেলায় আমার সাথে দেখা করো। তখন আমি আমার দুইজন ভাই সহ হচ্ছে মসজিদে গিয়ে তার সাথে হুজুরের সাথে দেখা করলাম সন্ধ্যাবেলা। তখন হুজুর হচ্ছে আমাকে কিছু ঝাড়ফুঁক করে দিল এবং দোয়া করে দিল এবং উনি বললো যে তোমার সাথে যেগুলো হয়েছে মূলত কিছু খারাপ জিন ছিল এবং হচ্ছে যেই ভ্যানওয়ালা বা প্রথমে যে জিনটি আক্রমণ করেছিল সেটি মূলত ছিল যে যখন আমি ঢাকায় ছিলাম মেডিকেলের মধ্যে যে খারাপ জিনিসটি আমার পিছনে পড়েছিল সেটি, এবং সেটি আমার ক্ষতি করার চেষ্টা করেছিল ওই ব্রিজের উপরে থাকা খারাপ 4টি জিনিসের সাথে। এবং ওগুলো যে প্রাণীগুলো দেখেছিলাম সেগুলো ছিল নর পিচাচ বা এরকম কিছু একটা, যেটি হচ্ছে এরকম ভাবে আমাকে আক্রমণ করেছিল এবং তারা হচ্ছে ওই দিন যদি হুজুর না আসতো তাহলে আমাকে ওখানেই মেরে ফেলতো। এবং হচ্ছে হুজুর ওখানে অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে দূরে একটা গ্রাম থেকে মসজিদের থেকে নামাজ পড়ে যাচ্ছিল এবং এটা ছিল একজন জিন হুজুর, যিনি মুসলিম, নামাজ পড়তে এবং খুবই অনেক বেশি পরেশগার এবং শক্তিশালী হওয়ার কারণে ওই জিনগুলো তার সামনে টিকতে পারেনি এবং তিনি ওদেরকে তাড়িয়ে দিয়েছেন। এবং হচ্ছে উনি পরবর্তীতে হচ্ছে ওই জিন হুজুরের মাধ্যমে কিছু দোয়া কালাম এবং পানি পড়া নেওয়ার কারণে পরবর্তীতে আমি সুস্থ হয়ে যাই এবং এই বিষয়টা আমার ফ্যামিলিতে তখনও জানানো হয়।